চলো আগে অঙ্কটা শুরু করি, তারপর কথা বলবো। তো তোমাদের এখানে বলেছে যে ফার্স্ট যে আমাদের অঙ্ক রয়েছে তাতে আমাদের বলছে যে এখানে 3টে সংখ্যা আছে। এটা প্রথম দাগ। কি বলছে দেখো, বলছে যে তোমাদের 3টে সংখ্যা আছে। একটা হচ্ছে তোমাদের 27, 2 নম্বর হচ্ছে তোমাদের 54 এবং 72। 3টে সংখ্যা আছে এবং প্রতিটি সংখ্যা পূর্ণ বিভাজ্য। এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? অনেকের এই লাইনটার অর্থই মাথায় ঢোকে না। ঠিক আছে, যাদের ঢোকে না তাদেরকে আরেকবার বলছি, আর যে ঢুকেছে তারা ট্রাই করো, খাতা পেন বার করো, অঙ্কটা করতে শুরু করো। এটা তোমাদের এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্ন। ঠিক আছে, এনটিপিসি সিবিটি 2 লাস্ট ইয়ারের এনটিপিসি সিবিটি 2 এর এটা প্রশ্ন। ঠিক আছে, সিবিটি 2 এর প্রশ্ন। ঠিক আছে, এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্ন। ক্লিয়ার হচ্ছে আশা করি। তো এবার দেখো এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা তোমাদের বলেছে 3টে সংখ্যা আছে। একটা হচ্ছে তোমাদের 27, একটা হচ্ছে 54, একটা হচ্ছে তোমাদের 72। ঠিক আছে, তো 27, 54 আর 72। ঠিক আছে, এবার বলতে চাইছে এই 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য। এই 3টে সংখ্যা দিয়েই একটা সংখ্যাকে ভাগ করা যায় এবং সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এরকম এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন তো সংখ্যা হাজার হাজার হতে পারে। ঠিক আছে, কিন্তু তোমাকে বলেছে ক্ষুদ্রতম হতে হবে, সবথেকে ছোট, এবং তাকে পূর্ণবর্গ হতে হবে। সেই সংখ্যাটা কি? তার মানে এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে। এক হচ্ছে পূর্ণ বিভাজ্য হবে, মানে কোনো অবশিষ্ট থাকবে না। 2 হচ্ছে ক্ষুদ্রতম হতে হবে। 3 হচ্ছে পূর্ণবর্গও হবে। ঠিক আছে, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হবে। তো এরকম তোমাকে খুঁজে বার করতে বলেছে সেই সংখ্যাটা কি। এবার দেখো আমরা যদি লং মেথডে করি তাহলে বিশাল বড় হয়ে যাবে, তো লং মেথড তো আমরা করবো না। আমরা কি করব, আমরা 27কে দেখব। 27 মানে কি? 27 মানে হচ্ছে 9 × 3। ঠিক আছে, সিমিলারলি 54 মানে কি? 54 মানে হচ্ছে 8 × তোমাদের 6। সরি, কি বলছি, 54 বলেছে না? তো 54 বলতে কি বোঝায়? দেখো একটা জিনিস বলি, প্রত্যেকটা এই যে মানে সংখ্যা আছে এদেরকে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো 6 নং 54 আমরা জানি। ঠিক আছে, জাস্ট এ মিনিট। ওকে, 6 × 9 করলে আমরা 54 পাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 72। 72 আমরা কি জানি? 9 × 8 করলে আমরা 72 পাই। ঠিক আছে, 8 নং 72। এই হচ্ছে টোটাল হয়। ক্লিয়ার হয়েছে? এবার কি বলছে তাকে? এবার বলছে যে এগুলো হয়। এবার এটা কি করলাম? এটাকে আমরা ফ্যাক্টরাইজ করলাম, অর্থাৎ 27কে ভেঙে নিলাম, 54কে ভাঙলাম, 72কে ভাঙলাম, মানে যা যা মনে আসে তাই তাইগুলো করলাম। ওকে, এবার এই সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় তাদেরকে 9 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 8 দ্বারাও বিভাজ্য হতে হবে। পয়েন্ট টু বি নোটেড, তাদেরকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 8 দ্বারাও বিভাজ্য হতে হবে। তুমি চাইলে 6কে আরও ভাগ করে নিতে পারো, সেটা হচ্ছে 3 × 2, কিন্তু খুব একটা সুবিধা হবে না। তুমি চাইলে 8কেও ভাগ করে নিতে পারো, মানে 4 × 2। ঠিক আছে, এবার তুমি ভাগ করে নিতে পারো, কিন্তু তোমাকে এখানে চেক করতে হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য এবং 8 দ্বারাও বিভাজ্য। অপশান টেস্ট করলে ইজিলি আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, অপশান টেস্ট করলে ইজিলি আমাদের বেরিয়ে যাবে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এইটা আমাদের 1296 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, এবার 1296 কেন কারেক্ট অ্যান্সার? দেখো এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলেও যায়, আবার 8 দিয়ে ভাগ করলেও যায়। দেখো 9 তো কেটে বের করে দাও, 6 আর 2 হচ্ছে আমাদের 8 আর 1 9। তো এই সংখ্যাটার যে ডিজিটগুলো আছে তাদের যোগফল হচ্ছে 9। ঠিক আছে, আর একে 8 দ্বারা ডিভিজেবল কীভাবে বুঝবো? লাস্ট 3টে ডিজিট কি 8 দ্বারা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা ডিভিজেবল। দেখো 8, 8 2 16, 8 3 24, 24 মানে হচ্ছে 56, 8 7 56, মানে এই সংখ্যাটা 9 দ্বারাও যায়, 8 দ্বারাও যায়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার অনেকের মাথায় এই লজিকটা ঢোকে না যে আমাদের তো ভাগ করতে বলেছিল এই সংখ্যাগুলো দ্বারা, তো 8 আর 9কে কেন নিলাম? এটা অনেকের মাথায় ঢোকে না। এর কারণ দেখো, কোনো সংখ্যাকে তুমি যদি 8 দিয়ে যায়, ধরো একটা সংখ্যা আছে যেটা 8 দিয়ে যায়, তার মানে সেটা কিন্তু 4 দিয়েও যাবে, সেটা কিন্তু 2 দিয়েও যাবে। এনি নাম্বার তুমি বলো যে সংখ্যাটা তোমাদের 8 দিয়ে যায় কিন্তু 4 আর 2 দিয়ে যায় না, এমন হতে পারে না। 8 দিয়ে যদি সেই সংখ্যাটা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 4 এবং 2 দিয়েও ভাগ যাবে, কারণ 8 তৈরিই হয়েছে 4 × 2 করে। সিমিলারলি এই 27, 54, 72 এদের এলসিএম নিলে যে সংখ্যাটা দাঁড়াবে তার মধ্যে 9ও থাকবে, 8ও থাকবে, কারণ এরা তৈরি হয়েছে 9, 3, 6 ইত্যাদি সংখ্যা দিয়ে। তার মধ্যে 9 আর 8 নিলাম আমি, কারণ আমার ডিভিজিবল চেক করার সুবিধা হবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, 1296 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল পরের প্রশ্ন। 2 নম্বর দাগ দেখো, বলছে কে হলো একটি সেই সর্বোচ্চ সংখ্যা
যা দিয়ে এতকে, জাস্ট এ মিনিট, ইয়েস, যা দিয়ে এতকে এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। তো কে এর অঙ্কগুলোর গুণফল কত? এ ধরনের প্রশ্নকে আমরা করার সময় কীভাবে করি, দেখো কে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, যা দিয়ে এই কটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সংখ্যাগুলোর গসাগু আমাদের বের করতে হবে। যদি বলা হয়, পয়েন্ট টু বি নোটেড, যদি বলা হয় যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এরকম থাকলে আমরা HCF নির্বাচন করি, মানে গসাগু নির্বাচন করি। যদি বলা হয় যাকে ভাগ করতে হবে, পয়েন্ট টু বি নোটেড, যাকে, তখন আমরা LCM করি, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? যা দিয়ে ভাগ করতে হবে, এই যা শব্দটাকে বার করতে গেলে আমরা HCF করব, আর যাকে ভাগ করতে হবে সেটা দিয়ে করলে আমরা LCM করব, ঠিক আছে? এটা অনেকে বুঝতে পারে না, ওই জন্য বলে দিলাম। এটা আমি আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি কেন এটা হয়। ধরো তুমি বললে যে এমন একটা সংখ্যা বলো যাকে তুমি 2, 3 আর 5 দ্বারা ভাগ করতে পারবে, ঠিক আছে? এমন একটা সংখ্যা বলো যাকে তুমি 2, 3 আর 5 দ্বারা ভাগ করতে পারবে, এবং সবথেকে বড় সংখ্যাটা বলো, ঠিক আছে? যাকে তুমি ভাগ করতে পারবে 2, 3 আর 5 দ্বারা, সবথেকে ছোটো সংখ্যা, সবথেকে ছোটো ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, পয়েন্ট টু বি নোটেড। এই জায়গায় তোমাদের যা দিয়ে, এবং এটা বৃহত্তম হবে, এটা তোমাদের বলবে বৃহত্তম শব্দটা লেখা থাকবে এখানে, যেমন এই প্রশ্নে লেখা আছে, এটা এই 1 নম্বর কেসের মতো। 2 নম্বর কেসে তোমাদের ক্ষুদ্রতম লেখা থাকবে, কী লেখা থাকবে? ক্ষুদ্রতম, এটা 2 নম্বর কেস, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো 2, 3 এবং 5 দ্বারা ভাগ করা যায়, 2, 3 এবং 5 দ্বারা ভাগ করা যায় এমন ক্ষুদ্রতম সংখ্যা কি? তখন তুমি কী করবে? 2, 3 আর 5-এর LCM করবে, ঠিক আছে? 2, 3 আর 5-এর কী করবে? LCM করবে, মানে 30 হবে তখন অ্যান্সার। তখন অ্যান্সার কী হবে তোমার? 30, ঠিক আছে? আর যদি বলা হয় যে 18কে ভাগ করা যায় এমন বৃহত্তম সংখ্যা কোনটা? 18কে ভাগ করতে পারা যায়, বা 18 আর 36কে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা কোনটা? তবে 18 আর 36 দুটোকেই ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা হচ্ছে 18 নিজে। 18 আর 36 এমন দুটোকেই ভাগ করা যায়, যা দিয়ে 18 আর 36কে ভাগ করা যায়, সেই বৃহত্তম সংখ্যা কোনটা? মানে কেস নম্বর 1, অ্যান্সার তোমাদের হবে কি? 18, ঠিক আছে? এটা ছোটো করে বলে দিলাম, অনেকের মনে হতে পারে ইররেলিভেন্ট, কিন্তু পরীক্ষার সময় এটাই অনেকের গুলিয়ে যায়। এবার এর সময় অঙ্কটা করি। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব, দেখো আমরা এটা করব, সেটা হচ্ছে এই যে 2996 আছে, এই যে 4752 আছে, এই যে এইটা আছে, এই তিনটের আমরা কী করব? HCF নেব। তো এইটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমার পেজটা দরকার। 2996, 4752, 7825, এই কটা সংখ্যা আছে। এই কটা সংখ্যাকে কী করতে পারে? ভাগ করতে পারে। তো আমরা এই কটা সংখ্যার HCF বার করব, অর্থাৎ গসাগু করব। একটা জিনিস মাথায় রাখবে, গসাগু করার অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে সাবস্ট্রাকশন। যে দুটো সংখ্যার মধ্যে তোমার মনে হচ্ছে গ্যাপ সব থেকে কম, সেই দুটোর মধ্যে ডিফারেন্স বার করো, অর্থাৎ বিয়োগফল বার করো। সাবস্ট্রাকশন মানে বিয়োগফল। তো কত পাচ্ছি? 12, 6 মানে 6, 9 একে 10, 10 × 15, 5 × 15, হাতে 1, 29, 30 হয়ে যাচ্ছে, মানে এখানে 17। তো এদের মধ্যে ডিফারেন্স কত? 1756, ঠিক আছে? এখন 1756 দিয়ে এই ডিফারেন্সটাই যদি হয়, তো এই ডিফারেন্সটাই গসাগু হয়ে দাঁড়াবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ডিফারেন্সটা গসাগু নয়, কারণ তুমি দেখো এইটা যদি গসাগু হয় তাহলে প্রত্যেকটাকেই এ ভাগ করতে পারবে, কিন্তু এ তো একেই ভাগ করতে পারছে না, 2996কে এও ভাগ করতে পারে না। আরও ভালো করে দেখো, এটাকে তো ভাগ করতে পারবি না, কারণ লাস্টে 5 আছে। লাস্টে 5 এমন কোনো সংখ্যা কিন্তু 6 লাস্টে তার মাল্টিপিল হতে পারে না। সো এটা তো নয়, এটা তো গসাগু নয়, ঠিক আছে? তো আমরা কী করব? এই দুটোর মধ্যে আবার ডিফারেন্স নেব, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমাদের 5 থেকে 2 গেলে হয় 3, 5 × 12, 7 × 12, 7 × 8 মানে 0, এখানে হচ্ছে তোমাদের 3, তো 3073, ঠিক আছে? এটাও কি গসাগু? এই দুটোর মধ্যে বিয়োগ করলাম, এটা কি গসাগু? দেখো এটাও গসাগু নয়। কেন গসাগু নয়? কারণ দেখো তোমরা বলবে স্যার লাস্টের ডিজিটগুলো তো হতে পারে 3-এর মাল্টিপিল হিসাবে, কিন্তু একটা কথা ভাবো, এই যে 2996 এর থেকে ছোটো, তো 2996কে কী করে ভাগ করবে? ভাগ করতে পারবে না, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। তো এটাও কিন্তু গসাগু নয়। আমরা কী করব? আমরা আবার ফার্দার আবার বিয়োগ করব, এই দুটোর মধ্যে বিয়োগফল নেব। এই দুটোর মধ্যে বিয়োগফল কত হচ্ছে? 6 × 13, 7 × 13, হাতে 1, ঠিক আছে? 5 × 6, 6 × 7,
জাস্ট এ মিনিট, 6 কত 7 দাও 13, 5 আর 1 6, 6 কত 7, 1 দাও 7, ঠিক আছে, 17 আর এ হচ্ছে 13, এইটা আমাদের থাকছে, ঠিক আছে। এটাও কি আমাদের অ্যান্সার হতে পারে? দেখো এই দুটোর মধ্যে গ্যাপ খুব কম এবং 1317 একে ভাগ করতে পারবে না, সেই জন্য এটা আর এটা অ্যান্সার নয়। এবার এ দুটোর মধ্যে আমরা গ্যাপ নেব, এই দুটোর মধ্যে কত হচ্ছে দেখো, 16 আছে, মানে 17 আছে এখানে, জাস্ট এ মিনিট, ও সরি, এইটা দিয়ে এটাকে ভাগ যাবে, তো 9, তারপর হচ্ছে তোমাদের 3, তারপর তোমাদের 4, ঠিক আছে, তো 439। এবার দেখে নেবো ওই 439 দিয়ে কি এটাকে ভাগ যায়, ঠিক আছে, 439 দিয়ে কি এটাকে ভাগ যায়, তো আমরা দেখতে পাচ্ছি 439 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায়, কারণ 3 গুণ করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই যে কে এর মান, এই কে এর মান হচ্ছে এইটা 439। 439 হচ্ছে সেই সংখ্যা যাকে যদি এইগুলো দিয়ে, যেটা দিয়ে এগুলোকে ভাগ করলে একটা সমান ভাগশেষ থাকবে, তাহলে 439 হচ্ছে এই সংখ্যাটা। ক্লিয়ার হচ্ছে আশা করি। তোমাদের 439 বার করতে বলেনি, তোমাদের বলেছে 439 এই যে সংখ্যাটা বেরিয়েছে এই ডিজিটগুলোর গুণফল, তো 4 3 12, 12 ইন্টু 9 মানে 108, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা রেলওয়ে সিবিটিতে, এনটিপিসি সিবিটিতে পড়া প্রশ্ন এবং কোন দিন পড়েছে তাও তোমাদের লিখে দিয়েছি। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্নে যাবো আমরা। বলছে ধরা যাক এন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 15, 25, 35, 40, 42 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। তো এন হলো এত দ্বারা বিভাজ্য, এনের অঙ্কগুলো সমষ্টিগত। বলছে এন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এগুলো দ্বারা ভাগ যায়। তো আমি বললাম সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে, তাহলে বললে আমরা কী করবো, আমরা এলসিএম করব। কাদের এলসিএম করব? এই 15, 25, 35, 40, 42 এদের এলসিএম করব আমরা। ক্লিয়ার হচ্ছে আশা করি। তো 15 মানে কী বোঝায়, আচ্ছা আগে লিখে নিই, 25, 35, 40 আর হচ্ছে তোমাদের 42, ঠিক আছে। তো 15 বলতে কী বোঝায়, 5 ইন্টু 3, 25 বলতে কী বোঝায়, 5 ইন্টু 5, 35 বলতে কী বোঝায়, 7 ইন্টু 5, 40 বলতে কী বোঝায়, 8 ইন্টু 5, আর 42 বলতে কী বোঝায়, 7 ইন্টু 6, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এই 5, এই 5, এই 5, এই 5, ঠিক আছে, আর তো 5 নেই, এই 5 বসলো, সব কটার জন্য একটা 5, আর একটা এক্সট্রা 5 আছে তার জন্য একটা 5, ঠিক আছে। ওকে, 8 কোথাও নেই, তো 8 এখানে বসে যাবে, 8 একটা জায়গাতেই আছে, 8 বসবে। এই 7, এই 7 ম্যাচ খাচ্ছে, তো একটা 7ও আসবে, ঠিক আছে। আর দেখো 8-এর মধ্যে অলরেডি কিন্তু আমি 2 নিয়ে নিয়েছি, তার মানে 6-এর মধ্যে একটা 3 বেঁচে থাকে, 3 দুগুণে 6, তো 2 তো অলরেডি 8-এর মধ্যে ঢুকে আছে, তো 6-এর ক্ষেত্রে একটা 3 এক্সট্রা থাকবে, তো 3। তো আমরা এখানে এই এলসিএম কী পাচ্ছি, আমরা পাচ্ছি 4200, ঠিক আছে, 200 আর 21 কত হয়, 42, তো 4200 আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এনকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এনকে এবার দেখো ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস, আমি কেন লিখছি, কী কারণে লিখছি, সব কিন্তু তোমাদের বলে বুঝিয়ে তারপর কাজটা করি। দুমদাম অঙ্ক করে দিয়ে বেরিয়ে গেলাম, কেউ তোমরা কিছু বুঝলে না, তাহলে তাতে তোমাদের কোনো লাভ হবে না, ঠিক আছে। দেখো এখানে বলেছে এন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এনের যে মান দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে 4200x প্লাস 1, 4200x প্লাস 1। কেন হবে 4200x প্লাস 1? ধরো আমি বললাম যে 17 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে, তাহলে এই 17কে প্রকাশ করবো কী করে? 17 ইকুয়াল টু লেখা যায় 2x প্লাস 1, কারণ 17 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে, তার মানে 17-র ভ্যালু দাঁড়াবে 2x প্লাস 1। এই এক্সের জায়গায় আমরা কী বসাবো, এক্ষেত্রে 8 বসিয়ে দেবো, ঠিক আছে, এক্সের জায়গায় কী বসাবো, 8। ক্লিয়ার হচ্ছে, মানে 8 দুগুণে 16 প্লাস 1, তা আমরা সেভাবেই লিখেছি। এখানে বলেছি এন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এগুলো দ্বারা ভাগ করলে, আমরা এখানে একটা বলেছিলাম, অর্থাৎ 2 হচ্ছে একক সংখ্যা ছিল, এখানে এতগুলো সংখ্যা আছে, ওই জন্য আমরা এখানে এলসিএম করলাম, করে এইটা বার করলাম, ঠিক আছে। এবার এখানে বলছি এনকে প্রকাশ করবো কী করে, তাহলে এই ফরম্যাটে, তার মানে এত এক্স প্লাস 1, এক্সট্রা একটা থেকে যাবে কারণ এক তো ভাগশেষ থাকছে, বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। এবার দেখো কী বলছে, এটা বলে দিলাম কারণ অনেকের এটা বুঝতে অসুবিধা হয় তাই। এবার আরেকটা কথা এখানে বলা ছিল, এটা আমি খেয়াল করিনি, এন হলো এত দ্বারা বিভাজ্য, এনকে অত দ্বারা ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটা কিন্তু আবার 271 দ্বারা ভাগ, কারণ এটাই তো এন, আর এনকে এ ভাগ করতে পারে, তার মানে এই পুরো সংখ্যাটা কি এ ভাগ করতে পারবে, এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো। তো আমি প্রথমে একটা কাজ করছি, এক্সের মান আমি 1 নিয়ে দেখছি, তো এক্সের মান যদি আমি 1 নেই তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 4201। তো 4201কে কি ভাগ করতে পারে, ডেফিনেটলি পারে না, আমি দেখতেই পাচ্ছি পারেই না, ঠিক আছে, কিছু অবশিষ্ট থেকে যাবে, তো এক্সের মান আমাদের 1 হতে পারে না,
এবার আমি কি করব, এক্সের মান আমি 2 নিয়ে দেখব। এক্সের মান যদি 2 নিয়ে দেখি, এক্সের মান যদি আমি 2 নিয়ে দেখি, আমার অ্যান্সার কত আসছে? আমার এখানে আসছে 8401। ঠিক আছে, 8401কে কি 271 ভাগ করতে পারে একবার দেখে নিই। ওটা তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম, এটা বোঝা যাচ্ছে না। তো আমি যদি এখানে দেখি 2 দিয়ে 3 দিয়ে দেখি, 3 1কে 3, হ্যাঁ ভাগ করতে পারবে। তো 271 কিন্তু একে ভাগ করতে পারে, 271 কিন্তু একে ভাগ করতে পারে। তার মানে এই যে এক্স এখানে এক্সের মান হচ্ছে 2 আর এনের মান হচ্ছে এইটা। তোমাদের জিজ্ঞেস করেছি এনের সমষ্টি কত, এইটাই তো এনের এই যে ডিজিটগুলো আছে, ডিজিটগুলো সমষ্টি কত, অঙ্ক মানে এখানে ডিজিট। তো কত হবে দেখো, 12 আর 4 হচ্ছে, সরি মানে 8 আর 4 12, 12 আর 1 13। তো কারেক্ট অ্যান্সার উইল বি 13 হেয়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এবং প্রচণ্ড ঘোরানো প্রশ্ন। ডাইরেক্ট অপশান টেস্ট দিয়ে তুমি এই অঙ্কগুলোকে করতে পারবে না। এই অঙ্কগুলো এমন যে অঙ্কগুলোকে তুমি অপশান টেস্ট, অনলি অপশান টেস্ট দিয়ে অঙ্কগুলো তো হবে না। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটাও 3 দাগ। আমি বারবার বলবো, আমি স্লাইড খুব ভালো করে রাখতে পারিনি, যেহেতু তোমাদের দ্রুত ক্লাস দিচ্ছি সেই জন্য। ঠিক আছে, চেষ্টা করছি বেশি সংখ্যক কোশ্চেন করানোর। এখানে একটা সংখ্যা আছে দেখো, 4 5 2 3 A 6 0 B। বলছি এটা 8 অঙ্কের সংখ্যা এবং এটা 15 দ্বারা বিভাজ্য। তাহলে A প্লাস B এর বৃহত্তম মান বার করতে বলেছে। তাহলে 15, দেখো 5 আর 3 থাকে 15-র মধ্যে, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারাও ডিভিজিবল হবে, আবার 3 দ্বারাও ডিভিজিবল হবে। তো B এর মান 0 আসতে পারে অথবা 5 আসতে পারে। এখন আমরা 5কে নেবো, কারণ এখানে বৃহত্তম মান বলেছে, তো B এর মানকে বৃহত্তম করে দেবো। B এর মান 0 আর 5 হতে পারে, 0 তো ছোটো, 5 বড়, ওই জন্য 5 নিয়েছি। তো বিকে আমরা 5 হিসাবে দেখে কাজটাকে করব। এখন 3 দ্বারা ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি? 3 দ্বারা এখন 0 বা 5 নিলাম কেন বুঝতে পেরেছো তো? লাস্ট সংখ্যা 0 বা 5 না হলে 5 দ্বারা ডিভিজিবল হয় না, এটা 5-এর ডিভিজিবিলিটি রুল। তো 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি, সব কটাকে যোগ করলে, এই যে সব কটাকে যোগ করলে তোমার কি আসতে হবে, সেই সংখ্যাটা ডিজিটের যোগফল দাঁড়াবে, সেটাও 3 দ্বারা ডিভিজিবল হতে হবে। দেখো 4 আর 5 9, 9 তো ডিভিজিবল, ওটাকে ছেড়ে দাও। 6 আর 3 হচ্ছে 9, এটাও ডিভিজিবল, ছেড়ে দাও। তো এখানে লাস্টে পড়ে থাকলো কি, 2 A আর 5 পড়ে থাকলো। তাই 2 প্লাস A প্লাস 5, এই সংখ্যাটা এমন হতে হবে যেটা তোমাদের কী হতে পারে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই সংখ্যাটা দেখো, এই অংশটা আমরা 9 পাচ্ছি, এটা তো 3 দ্বারা বিভাজ্য, একে বাদ দিয়ে দাও, মাথা থেকে বের করে দাও। 3 আর 6 এটা যোগ করলেও আমরা কি পাচ্ছি, 9 পাচ্ছি। তো এটাকেও বাদ দাও, কারণ দেখো 9 তো 3-এর ডিভিজিবিলিটি রুল চেক করলে যদি আমরা 9 পাই, তাহলে 9 তো 3 দ্বারা ডিভিজিবল, সেই জন্য 9 তো ডিভিজিবলই, সুতরাং আমাদের অসুবিধা নেই, 9 নিয়ে কোনো চাপ নেই। ওই জন্য এই অংশটাকে আমরা দেখতে পাবো না, ছেড়ে দেবো, মাথা থেকে বের করে দেবো, ওই জন্য আমি বের করে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, 2 পড়ে থাকলো, A পড়ে থাকলো, B পড়ে থাকলো। এই পার্টটার যোগফল এমন হতে হবে যেটা 3 দ্বারা ডিভিজিবল। তো এই পার্টটার যোগফল কী হতে পারে, দেখো 2 আর 5 হচ্ছে 7, 7 আর যদি আমরা 2 নেই তাহলে 9 আসছে, তার মানে এর ভ্যালু আমরা এখানে কত নিচ্ছি, 2 নিচ্ছি, এর মান 2 নিলে আমাদের 9 আসছে। ঠিক আছে, কিন্তু এর সর্বোচ্চ মান দরকার, এর মান 2 নিলে আমাদের 9 আসছে, কিন্তু এর মান সর্বোচ্চ দরকার। এর মান আর কি নেওয়া যেতে পারে, যদি আমরা এর মান 3 নিই তাহলে কি হচ্ছে, দেখো 5 আর 2 7, 7 আর 3 10 আসছে, তো 3 তো আসবে না। যদি এর মান আমরা 4 নিই তাহলে কি হচ্ছে আমাদের, দেখো 5 আর 4 হচ্ছে 9, 9 আর 2 11, হচ্ছে না। যদি এর মান আমরা 5 নিই তাহলে কি হচ্ছে, 5 আর 10 আর 2 12, হ্যাঁ হচ্ছে, 5 হচ্ছে। এর মান আমরা 5 নিতে পারি। ওকে, এর মান কি আমরা 6 নিতে পারি, হবে না, 13 হয়ে যাবে, সো 6 দাঁড়াবে না। এর মান কি আমরা 7 নিতে পারি, 7 নিলে 14 দাঁড়াবে, হবে না। এর মান কি আমরা 8 নিতে পারি, 8 নিলে 15 দাঁড়াবে, হ্যাঁ হবে। এর মান কি আমরা 9 নিতে পারি, 9 নিলে আমাদের, এদিকে লিখছি, 9 নিলে আমাদের 16 হয়ে যাবে, হবে না। আর 10 নিতে পারবো না, কারণ এ একটা সিঙ্গেল ডিজিট হবে, ওই জন্য 10 দাঁড়াবে না, 9 নিতে পারি, 1 থেকে 9 অবধি নিতে পারি আমরা। তো এর মান এইগুলো হতে পারে, 2 5 8 হতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেয়েছে, সো বি এর মান আমরা 5 নেবো, এর মান আমরা 8 নেবো। তো 5 আর 8 এই দুটো যোগফল চেয়েছে, কারণ দেখো A প্লাস বি এর কোন মানের জন্য, মানে A হচ্ছে আমাদের এইটা, বি হচ্ছে আমাদের এইটা, দুটোর মধ্যে যোগফল চেয়েছে। বি আর এ যোগ করা যায়, A প্লাস বি যোগ করা, তাই কত হবে অ্যান্সার 13 হবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি 13। ঠিক আছে, বলো বুঝলে কি বুঝলে না, আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, অঙ্কটা কিন্তু ভালো লেভেলের অঙ্ক, মানে নর্মাল ডিভিজিবিলিটি চেকের যে অঙ্ক তার সঙ্গে একটা পার্ট বাড়িয়ে দিয়েছে, এক্সট্রা করে দিয়েছে, আর কিছু না। ওকে, চলো পরের প্রশ্ন। এটাও তোমাদের সিবিটি 2-তে পড়া প্রশ্ন, এনটিপিসিরই প্রশ্ন। ঠিক আছে, বলছে কে এর কোন, এখানে দেখো আমি অপশানগুলো মুছতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। তো তাড়াতাড়ি করার জন্য হয়েছে, আমি তাড়াতাড়ি করে স্লাইড তৈরি করছিলাম তোমাদের জন্য যাতে পড়াতে পারি। তো কে এর কোন বৃহত্তম মানের জন্য
এইটা 6 অঙ্কের সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো উত্তর পেয়ে গেছে, কিন্তু উত্তর করবে কী করে সেটা দেখো। তো বলছে 24, 31, 2 এবং কে, এইটা রয়েছে এবং এটা একটা 6 অঙ্কের সংখ্যা যেটা 6 দ্বারা বিভাজ্য, তে কে এর বৃহত্তম মান বার করতে বলেছে। এখন 6 দ্বারা ডিভিজিবিলিটি নিয়ম কি, সেটা 2 দ্বারাও ডিভিজিবল হবে, আবার 3 দ্বারাও ডিভিজিবল হবে। সো 2 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম কি, 2 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে, ভালো করে বুঝবে, 2 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে আইদার এখানে 0 হতে হবে, ঠিক আছে, এটাকে আইদার 0 হতে হবে, ওকে, অথবা 2 এর কোনো মাল্টিপল হতে হবে, অথবা 2 এর কোনো কী হতে হবে, 2 এর কোনো মাল্টিপল হতে হবে, ঠিক আছে। 2 এর কোনো মাল্টিপল মানে কি 2x হতে হবে, অর্থাৎ 2 নিজে হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে, 5 হতে পারে, সরি 5 তো হবে না, 6 হতে পারে, ওকে, 8 হতে পারে, এইগুলি হতে পারে, 2, 4, 6, 8 হতে পারে, ঠিক আছে। কারণ 2, 4, 6, 8-এর বদলে তুমি 9 তো নিতে পারো না, কারণ 2x-এ 9 তো আসে না, 2 এর নামটা বললে কি 9 আসে না, ঠিক আছে। আইদার 6 আর 4 হবে, অথবা 6 আর 8 হবে, অথবা 2 আর 4 হবে, ঠিক আছে। তো কে এর মান আমরা 0 তো নেবো না, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে, কে এর মান আমরা 0 তো নেবো না, সর্বোচ্চ মানের কথা বলেছে, কে এর মান আমরা 8 নিয়ে চেক করে দেখবো 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। তো কে এর মান আমরা প্রথমে 8 নিলাম, ঠিক আছে, 8 নিলে আমি আবার ডিভিজিবল চেক করো, ঠিক আছে। তো দেখো এই আর এই 1 কত করে দিচ্ছে, 9 করে দিচ্ছে, মাথা থেকে বের করে দাও, যেখানে থেকে 9 আসবে মাথা থেকে বের করে দেবে, ঠিক আছে। তো এই 8 আর 1-এর কাজ হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো 4 আর 2-এ 6, 6 আর 3-এ হচ্ছে তোমার 9, এটাকে মাথা থেকে বের করে দাও, তারপরে থাকলো কি 2, তাহলে 2 পড়ে থাকছে, এবং 2 3 দ্বারা ডিভিজিবল নয়, তার মানে এই যে কে এর মান 8 তো হতে পারে না, তো কাটো এখানে 8, ঠিক আছে, কে এর মান কেটে দাও। এবার আমরা কি করব, কে এর মান আমরা 6 বসিয়ে দেখব, ঠিক আছে। তো দেখো 6 আর এই 3, এই 6 আর এই 3 9 করে দিচ্ছে, ওকে, মাথা থেকে বের করে দাও। তারপর দেখো 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1-এ 7, 7 আর 2 হচ্ছে 9, দেখো এই পুরো যোগফলটা, কে এর মান 6 নিলে এই পুরো যোগফলটা আমাদের কী আসছে, পুরো যোগফলটা কিন্তু আমাদের আসছে হচ্ছে তোমাদের 9, আর 9-কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। আমরা বৃহত্তম সংখ্যা নিয়েই চলছিলাম, সো 4 দ্বারা যায় কি না আমাদের জানার দরকার নেই, অ্যান্সার আমাদের 6ই হবে, মানে কে এর মান আমাদের কী হবে, এখানে 6 হবে। ক্লিয়ার হয়েছে, কে এর মান আমাদের কী হবে, 6 হবে, ওকে। এভাবে আমরা কে এর মান 6 বার করতে পারি বৃহত্তম ক্ষেত্রে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে যে when the number 5 to the power 501 is divided by 1 to 6, then the remainder will be। দেখো অর্থাৎ 5-এর মাথায় আছে 501, এবং এটাকে যখন 126 দ্বারা ভাগ করা হবে তখন রিমাইন্ডার কত থাকবে। ফার্ম্যাট থিওরাম তোমরা হয়তো পড়েছো বা জানো অনেকে, ঠিক আছে। তো ফার্ম্যাট থিওরামের যে পুরো কোর্স বা পুরো ফর্মুলা দিয়ে যদি তোমরা করতে চাও আমাকে একবার জানিও, আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। আপাতত আমরা এই কোশ্চেনটাকে সলভ করি। এটা রেলওয়ে এলপি সিবিটি 2-তে এসেছে, যেখানে মেকানিক্যাল অ্যান্ড ডিজেলের 21/1/2019-এর শিফট 1-এ। তো দেখো এইখানে বেসিক্যালি 126-এ খুব কাছাকাছি একটা সংখ্যা কিন্তু লুকিয়ে আছে। সংখ্যাটা বলি, যদি তুমি 5 টু দি পাওয়ার কিউব করো তাহলে তুমি পাবে 125, ঠিক আছে। আরেকটা জিনিস মাথা রাখবে যদি কেউ না জেনে থাকো, ধরো এখানে লেখা আছে এ টু দি পাওয়ার 16, ঠিক আছে। এর থেকে যদি তুমি এ স্কোয়ার বার করে নাও তাহলে বাইরে তুমি কিন্তু 8 লিখতে পারো, মানে বেসিক্যালি এই দুটোর মধ্যে গুণ হয়, ঠিক আছে। এই দুটোর মধ্যে কী হয়, গুণ হয়। ঠিক সেমভাবে তুমি যদি এখানে 5-এর মাথায় কিউবকে বের করে নাও তাহলে এখানে যেটা পড়ে থাকবে, কত পড়ে থাকবে, সেটা 501-কে 3 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। যেমন এখানে 16-কে এই যে 2 নিয়েছো, 16-কে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে যে বাইরে তুমি কত লিখবে, সেরকমই 3 দিয়ে নিয়েছো, টোটালে 501 ছিল, তো 501-কে 3 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে তুমি এখানে কত লিখবে। তো কত লিখবে, 3 1 তার মানে 20 মানে হচ্ছে তোমাদের 6 মানে হচ্ছে 7, তো 167 তুমি এখানে লিখবে, ঠিক আছে। মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 3-এর সঙ্গে 167-কে গুণ করলে, এই দুটোকে গুণ করলে তুমি আবার কিন্তু এইটাই চলে যাবে, কোনটায় চলে যাবে, 501-এ চলে যাবে। এই দুটোকে তোমাকে কী করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। আর নিচে আমাদের কী আছে, নিচে আমাদের আছে হচ্ছে 1 to 6 আছে, ঠিক আছে, নিচে আমাদের 1 to 6 আছে, যেমন ছিল আর কি। ক্লিয়ার হলো আশা করি। এবার কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে এই 5-এর মাথায় 3-কে কী লেখা যায়, একটু আগে আমি দেখিয়েছি 5-এর মাথায় 3-কে কী লেখা যায়, ঠিক আছে। সো 5-এর মাথায় 3-কে লেখা যায় 125, তো লেখো 125, ওকে। আর নিচে রয়েছে 126, আর এইটার মাথায় তোমাদের কি রয়েছে 167,
7 রয়েছে, রাইট? 167 রয়েছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, একটা কথা হয় তোমাদের বলে দিই, সেটা হচ্ছে নেগেটিভ থিওরাম, ঠিক আছে? সরি, নেগেটিভ রিমাইন্ডার, নট থিওরাম, নেগেটিভ রিমাইন্ডার। বেসিক্যালি নেগেটিভ রিমাইন্ডার বলে কিছু হয় না, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার স্বার্থে নেগেটিভ রিমাইন্ডার শব্দটাকে তৈরি করেছি। যেমন ধরো তুমি এখানে ভাগ করছো 15কে ভাগ করছো 2 দিয়ে, সাপোজ ধরো, তাহলে 2 সাথে 14 নিতে পারি, তখন আমাদের রিমাইন্ডার কত থাকছে? 1, ঠিক আছে? এটাকে আমরা বলি পজিটিভ রিমাইন্ডার, কারণ এখানে প্লাস সাইন এসছে, ঠিক আছে? সেম আকারে আমি যদি এখানে 7 না নিয়ে আমি যদি এখানে 8 নেই, তাহলে আমাদের 16 চলে আসছে, তখন নেগেটিভ রিমাইন্ডার থাকছে আমাদের -1। এইটা বেসিক্যালি অঙ্কের থিওরি নয়, এটা কাজের সুবিধার স্বার্থে ম্যাথমেটিক্সে তৈরি হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে পজিটিভ রিমাইন্ডারে ফেরত যাওয়া যায়। কীভাবে ফেরত যাওয়া যায়? যখনই তুমি দেখবে কোনো নেগেটিভ রিমাইন্ডার আসছে, ঠিক আছে, তার সঙ্গে যেটা দিয়ে ভাগ করছো তাকে তুমি যোগ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবার -1 +2 করলে আমরা +1 পাই, তাই +1টা আগেরবার মনে করে দেখো পজিটিভ রিমাইন্ডার ছিল, ঠিক আছে? কি বললাম? যে নেগেটিভ রিমাইন্ডার আসছে তার সঙ্গে তুমি যদি ভাজক, মানে যাকে দিয়ে তুমি ভাগ করছো 2 এখানে, তাকে যোগ করে দাও এইটার সাথে, -1এর সঙ্গে 2কে যোগ করলে আমরা কত পাই? +1। +1টা হচ্ছে অ্যাকচুয়াল রিমাইন্ডার, এখানে এটা কাজে লাগবে। দেখো কী করে। তো আমরা দেখতে পাচ্ছি 125কে তুমি যদি 126 দিয়ে ভাগ করো, তুমি এখানে নেগেটিভ রিমাইন্ডার কত পাবে? 1 পাবে। আর তার মাথায় কী আছে? এখানে 167 আছে, পয়েন্ট টু বি নোটেড। কী আছে এখানে? 167 আছে, ঠিক আছে? এবার আমরা জানি যে -1-এর মাথায় যদি বিজোড় পাওয়ার থাকে, এটা বিজোড় পাওয়ার, আশা করি বোঝাতে পারছি, এটা তো বিজোড় পাওয়ার। -1-এর মাথায় যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে অ্যান্সার -1ই আসে, জোড় পাওয়ার থাকলে অ্যান্সার +1 আসবে। তো -1 এখানে রয়েছে, এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। কিন্তু প্রবলেম হচ্ছে এটা নেগেটিভ রিমাইন্ডার, আমাদের অঙ্কে নেগেটিভ রিমাইন্ডার বলে কিছু হয় না। তো কী বললাম এই জায়গায়? কী বলেছিলাম আমি? যে নেগেটিভ রিমাইন্ডার বেরোবে তার সঙ্গে ভাজককে যোগ করে দাও। দেখেন নেগেটিভ রিমাইন্ডার কী বেরিয়েছে? -1। এই -1-এর সঙ্গে না ভাজককে 126কে তুমি যোগ করে দেবে, তুমি অ্যান্সার কত পাবে? 125। তো এটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। বলো বুঝলে কি বুঝলে না? এটাকে ফার্ম্যাট থিওরাম দিয়েও করা যায়, কিন্তু ফার্ম্যাট থিওরামের যে থিওরামটা সেটা তোমাকে মনে রাখতে হবে। আর আমি যেটা করালাম এটা হচ্ছে বেসিক সিস্টেম। এবার তুমি যদি থিওরাম মনে রেখে করো সেটাও করতে পারো, নর্মাল ডাইরেক্ট দিলেও সেটাও করতে পারো, এইভাবে করতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 47। এটা ট্রিক আছে, বললি 47 ডিভিজিবিলিটি হয়তো তোমরা পাবে না, ইন্টারনেটে পাবে বলে, মানে ইউটিউবে পাবে বলে মনে হয় না। যাই হোক, যদি পাও ভালো কথা। তো 47-এর যে ডিভিজিবিলিটি হয় সেটা হয় লাস্ট যে ডিজিট, ঠিক আছে, লাস্ট যে ডিজিট তার সাথে তুমি 14কে গুণ করবে, ঠিক আছে, করে এইটাকে বাকি যে ডিজিট আছে এই দুটোর মধ্যে তুমি কি করবে? তুমি ডিফারেন্স খুঁজবে। তুমি ডিফারেন্স, পয়েন্ট টু বি নোটে, আমি বিয়োগ করতে বলছি না, আমি বলছি দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজবে। যদি এই ডিফারেন্সটা 47 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 47 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? এটা 47 ডিভিজিবিলিটি নিয়ম। কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে ডিভিজিবিলিটি নিয়ম মনে রাখার দরকার নেই, প্রত্যেকটা প্রাইম নাম্বারের ডিভিজিবিলিটি নিয়ম হয়, বাট মনে রাখার দরকার নেই। ঠিক আছে, বড় বড় হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার, সেই জন্য মনে রাখার কোনো দরকার নেই। আমরা নর্মালি এটাকে অঙ্কটাকে করতে পারি। তো নর্মাল যদি অঙ্কটাকে করি তাহলে কী হবে দেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 47। তো স্মলেস্ট 4 ডিজিট নাম্বার আমরা জানি কত হয়, এইটা হয়। ঠিক আছে, সব থেকে ছোটো 4 অঙ্কের সংখ্যা হচ্ছে এইটা, একের পরে 3টে শূন্য, 3টে ডিজিট আর 1, টোটাল 4টে ডিজিট। ঠিক আছে, একে আমরা 47 দিয়ে ভাগ করে দেবো বেসিক্যালি। ঠিক আছে, এটা ইজি হবে কারণ ছোটো সংখ্যা দিয়েছে। যদি 8 অঙ্ক 9 অঙ্ক 10 অঙ্ক দিত তখন এই পদ্ধতিতে করলে সুবিধা হয়, বড় অঙ্ক দিলে। যাই হোক, তো 47-এর ডিভিজিবিলিটি আমরা নিয়ম বলে দিলাম। এবার নর্মাল পদ্ধতিতে করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা 2 দিই তাহলে এখানে 94 হচ্ছে। ঠিক আছে, আর এটা তাহলে আমাদের 60 থাকছে, 1 দিয়ে যাচ্ছে মানে 47 মানে এখানে কত থাকছে? 13, তাই তো? হ্যাঁ, 13 থাকছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 13 হচ্ছে আমাদের এখানে এক্সট্রা থাকছে, পয়েন্ট টু বি নোটেড। 13 কি আমাদের এখানে এক্সট্রা থাকছে। এবার দেখো এখানে 4 অঙ্কের সংখ্যাই বলেছে, আমরা যদি দেখি তো অনেকে ভাববে 13 এক্সট্রা আছে, তো এটা থেকে 13কে বিয়োগ করে দিই। কারণ দেখো 13 এক্সট্রা পাচ্ছি, এটা তো অবশিষ্ট মানে এক্সট্রা যদি না থাকতো তাহলে এটা ভাগ করলে মিলে যেত। তার মানে কি 1000 থেকে, মানে সরি হ্যাঁ 1000 থেকে 13কে বিয়োগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু 1000 থেকে যেই আমরা 13কে বিয়োগ করব, 1000 থেকে যেই আমরা 13কে বিয়োগ করব 987,
এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ইয়েস, এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তো এটা অ্যান্সার নয়, পয়েন্ট টু বি নোটেড। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো কী করবো এক্ষেত্রে আমরা যেটা করব, ভালো করে বুঝবে, এখানে 13 আছে, কিন্তু এই 13টা যদি 13 না হয়ে 47 হতো, তাহলে তো 47 এককে 47 করতাম, আর নিচে এখানে ক্রস বসিয়ে দিয়ে ভাগটাকে কেটে দিতাম। তার মানে 13টা 47 হলে ভাগটা মিলে যেত। এটাও যেমন সত্যি, এটাও তো সত্যি যে 13টা যদি 47 হয় তাহলে ভাগটা মিলে যাবে। তাহলে 13কে 47 করতে গেলে কত যোগ করতে হবে আমাদের? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যোগ করতে হবে হচ্ছে 34, তাই না? আমাদের 34 যোগ করতে হবে, ঠিক আছে? তার মানে এই হাজারের সঙ্গে যদি আমরা 34 যোগ করে দিই, তাহলেও আমরা একটা 4 অঙ্কের সংখ্যা পাবো, যেটা হচ্ছে 47 দ্বারা বিভাজ্য হবে। তো হাজারের সঙ্গে 34 যোগ করলে আমরা কত পাবো? 1034 পাবো। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে করবে। চলো পরের প্রশ্ন। এই অঙ্কটা করার আগে একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা করো। 2^256 একে যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? ঠিক আছে, এই অঙ্কটা তো আমরা করবোই। তো কী হবে এক্ষেত্রে? আমি আবার বলবো, 2-এর মাথায় যদি আমরা 4 দিই, তাই তো, তাহলে কী হচ্ছে, এটা 16তে কনভার্ট হয়ে যাবে। আর 256 আছে, ইয়েস, তার মানে 16 স্কোয়ার, বেসিক্যালি 256 কি 16 স্কোয়ার, তাই না? তার মানে আমাদের বাইরেও একটা 16 থেকে যাবে, এটা আমাদের 17। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2-এর মাথায় 4 মানে এটা আমাদের 16 চলে আসবে, মানে 16-র মাথায় বেসিক্যালি 16 আছে, নিচে আমাদের কত আছে? 17। তো দেখো ওপরে যেটা ভাগ করছো সেটা ছোটো আছে, তার মানে রিমাইন্ডার -1 দাঁড়াবে, ঠিক আছে? -1-এর মাথায় 16 আছে, সরি -16 নয়, -1-এর মাথায় কী আছে? 16 আছে, জোর পাওয়ার আছে, তার মানে রিমাইন্ডার দাঁড়াবে +1। এই রিমাইন্ডার আমাদের কী দাঁড়াবে? +1, এবং এটাই আমাদের এখানে অ্যান্সার হবে, কারণ রিমাইন্ডার প্লাসেই আছে তাই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার চলো আমরা উপরের অঙ্কটায় চলে যাই। কি বলেছে দেখো, থাকলো অঙ্কটা স্ক্রিনে, থাকলো তোমাদের জন্য, ঠিক আছে? এখানে তোমাদের বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট ডিভিজেবল বাই 5, মানে 8। তো 8-এর ডিভিজিবল রুল কী জানি? লাস্ট তিনটে ডিজিটকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি এবং দেখি যে সেগুলো 8 দ্বারা ডিভিজেবল, তাহলে সংখ্যাটা 8 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, এটা আমরা ভাবতে পারি। আরেকটা কী ভাবতে পারি? 8-এর ডিভিজিবিলিটি রুলস, এটাই 8-এর ডিভিজিবিলিটি রুলস বেসিক্যালি। দেখো 8টা তুমি চেক করতে পারো 2 আর 4 দিয়ে, বাট আমি তোমাদের বলবো যে 8-এর ডিভিজিবল রুল ডাইরেক্ট করাই ভালো। এটা সবসময়ের জন্য খাটে তা নয়, আমি আগের দিন তোমাদের বলেছিলাম, ঠিক আছে? তো এটা 76 আর এটা 676 আছে। দেখো এইটা কিন্তু খেটে যাচ্ছে, এই দেখো 832, এটা তো অ্যান্সার হতেই পারে। 832 কিন্তু 8 দ্বারা ডিভিজেবল, 32, 8 4 32, 8 1 8, এটা কিন্তু ডিভিজেবল, ঠিক আছে? তো আমরা এখানে অ্যান্সার পেয়েই গেলাম, চেক করতে গিয়ে দেখলাম এটাই অ্যান্সার। তো এটাই অ্যান্সার বেসিক্যালি। এটা কেন অ্যান্সার না? দেখো একে ভাগ করলে যায় না, তাই সেই জন্যই অ্যান্সার নয়, ঠিক আছে? 8 8 64, 64 মানে 36 থাকছে, 36কে ভাগ করলে যায় না। এটা দেখো, এটা তোমাদের হচ্ছে 8 7 56 আর 8 6 8 6 48 মানে 24। আচ্ছা, নট, ও সরি, এখানে বলেছে নট ডিভিজেবল, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এইটা অ্যান্সার হবে, নট এটা, এইটা অ্যান্সার হবে, এটা নয়। সি দাগ নয়, সি ইজ নট দ্য অ্যান্সার। এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে? এখানে অ্যান্সার তোমাদের হবে এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এইটা অ্যান্সার, এটা অ্যান্সার হবে, কারণ এটা যাচ্ছে না, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের যাবে, এগুলো সব বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য হবে, ঠিক আছে? এটা কীভাবে বিভাজ্য? 8 4 32, 32 মানে 40, 8 5 40। তো দেখতে পাচ্ছ এগুলো সবই বিভাজ্য, এটা বিভাজ্য নয়, কারণ এখানে নট বলেছে, তাই ওই রকম ভুলভাল অঙ্ক করে দিয়ে আসবে না আমার মতো, ঠিক আছে? পরীক্ষায় দেখে করবে। চলো পরের প্রশ্নে যাব। বলছে ফাইন্ড দ্য লিস্ট 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ আ মাল্টিপল অফ 18। তোমরা দেখো 18-এর মাল্টিপল হওয়ার জন্য সংখ্যাটাকে 2 আর 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। এখন তোমরা বলবে স্যার 3 আর 6 দ্বারা নয় কেন? কারণ 6কে ভাঙলে তোমরা সেই 3 আর 2ই পাবে, এই 3 3 9 আর এই 2 বেঁচে থাকবে, সেই জন্য 2 আর 9 নেবে, ঠিক আছে? কোপ্রাইম নিলে বেটার হয়। ক্লিয়ার হয়েছে আশা করি? কোপ্রাইম সংখ্যা নেবে, যখন ডিভাইড করবে তখন এমন সংখ্যা নেবে কোপ্রাইম নাম্বার, তাহলে সুবিধা হবে। 3 আর 6 কিন্তু কোপ্রাইম নয়, কারণ 6কে 3 দিয়ে ভাগ করা যায়। 2 আর 9 হচ্ছে কোপ্রাইম, কারণ 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, মানে এদের যে HCF আসবে কমন ফ্যাক্টর সেটা 1 আসবে, ঠিক আছে? চলো, আচ্ছা, তো ফাইন্ড অ্যাটলিস্ট 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ আ মাল্টিপল অফ 18। তার মানে যে সেই সংখ্যাটা যাকে 2 দিয়ে ভাগ করলে যায়, 9 দিয়ে ভাগ করলে যায়, সেটা এখানে অ্যান্সার হবে। তাকে এটাকে 2 দিয়ে যায় কিন্তু এটাকে 9 দিয়ে যায় না, সো এটা কারেক্ট অ্যান্সার নয়। এটাকে 9 দিয়ে যায়, এটাকেও 9 দিয়ে যায়,
এটাকে 9 দিয়ে যায় না, সো এটাও কারেক্ট অ্যান্সার নয়। তো এ আর বি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? আমরা সিকে নেবো। কেন সিকে নেবো? কারণ এখানে লিস্ট বলেছে, ছোটো বলেছে, এটাও অ্যান্সার হবে, কিন্তু এটা হবে না এই কারণে, কারণ এটাই হচ্ছে সব থেকে ছোটো, এই জন্য এটাই অ্যান্সার হবে। সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কোনো ভাগ করার দরকার নেই, অপশন টেস্ট করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছি এই যে সংখ্যাটা আছে, এখানে একটা টোটাল রাশি দেওয়া আছে, সংখ্যা নাও রাশি, যেটা ডিভিজিবল বাই দিস। তো বলছে দ্য ভ্যালু অফ এইস। মনে রাখবে এইসব ক্ষেত্রে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 ধরে নেবে। তাহলে এক্সের ভ্যালু কী হবে? তোমাদের 5 আসবে। ঠিক আছে, এক্সের মান তোমাদের 5 আছে, এই 5টাকে এখানে রিপ্লেস করো। এটা হচ্ছে তোমাদের 75 হচ্ছে, প্লাস তোমাদের 5a প্লাস তোমাদের 4, এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী পাচ্ছি? এর মান কী পাচ্ছি আমরা? 75 মাইনাস 75 মাইনাস 4 মানে মাইনাস 79। ঠিক আছে, তো এর মান আমরা পাচ্ছি মাইনাস 79 বাই 5 এখান থেকে কী পাচ্ছি? 5 15 75। ঠিক আছে, 75 তার মানে হচ্ছে এখানে 50, তার মানে 8, তাই না? 5 15 75, তাহলে মাইনাস 15 তো হবেই। 75 মানে 79 থেকে 75 বিয়োগ করলে হয় 40, 40 মানে 8। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, 0.8। চলো পরের প্রশ্ন। বলছি ইফ দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 8 and 5, দেন ওয়ান পসিবল চয়েস অফ দ্য ডিজিট দ্যাট কাম ইন প্লেস অফ এত এবং এত। এটা মানে কি বলতে চাইছি আমি বলে দিচ্ছি, যেহেতু ইংলিশে নিয়েছি বাংলা একটু বলে দিই। বলছে 2 8 9 3 হ্যাশ অ্যান্ড ডলার। ঠিক আছে, এই সংখ্যাটা, এই পুরো এই সংখ্যাটা যদি 8 এবং 5 দ্বারা ডিভিজিবল হয়, বিভাজ্য হয়, তাহলে এইটা আর এইটার জায়গায় কী আসতে পারে? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এইটার জায়গায় কী আসতে পারে? এখন আমি তোমাদের যদি বলতো যে ম্যাক্সিমাম ভ্যালু কী হবে এই দুটোর, ঠিক আছে, আর মিনিমাম ভ্যালু কী হবে এই দুটোর, তো দুটোই করিয়ে দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু কী হবে এবং মিনিমাম ভ্যালু কী হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে এই দুটো এবং মিনিমাম ভ্যালু হবে এই দুটো। কারণ কালকে যদি বলে যে এই দুটোর ম্যাক্সিমাম যোগফল কত হবে, ঠিক আছে, মানে যদি বলে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ এইটা প্লাস এইটা, এই দুটোর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তাহলে এই দুটোর ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে, তবেই তো যোগফলে ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে। ঠিক আছে, বা বিয়োগফলে ম্যাক্সিমাম ভ্যালু কী হবে, বা গুণফলে ম্যাক্সিমাম ভ্যালু কী হবে, আশা করি আমি বলতে পারছি। তো সেই জন্য দেখো গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু করার জন্য কিন্তু পয়েন্ট টু বি নোটেড, যদি এটা গুণফল হতো তখন কী হতো? চলো ধরো এই প্রশ্নটাই দিয়েছে, এইটাই তোমাদের করাই। ঠিক আছে, যদি বলে গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু কী হবে, এই দুটোর গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু কী হবে, চলো করো দেখি। গুণফলের করাচ্ছি, ঠিক আছে, চলো করো, নিজেরা করো, তারপর আমাকে বলো। এটা কোশ্চেনটাকে জটিল করে দিলাম, কারণ এমন তো কোশ্চেন একটু আগে দেখলে তোমরা। বলছে এই নাম্বারটা আছে, আবার বলে দিচ্ছি এই নাম্বারটা আছে, এই নাম্বারটা যদি 8 এবং 5 দ্বারা ডিভিজিবল হয়, এই নাম্বারটা যদি 8 আর 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এই দুটোর গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এটা হচ্ছে তোমাদের উত্তর প্রশ্ন। এই দুটোর গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এটা তো তোমরা এমনি খুঁজে বার করতে পারবে, কিন্তু আমি যে প্রশ্নটা দিচ্ছি সেইটা করো দেখি কিরম পারো। ঠিক আছে, চলো করো দেখি নিজেরা। খাতা খোলো, বসে বসে টিভি দেখছো নাকি? চলো করো, কী হবে দেখো। আমরা জানি যে 8 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম কি? 8 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম কি? 8 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে, ভালো করে বুঝবে, 8 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে শেষ 3টে ডিজিটকে 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। শেষ 3 ডিজিট তাকে কী হবে? 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। আর 5 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম কি? শেষ ডিজিট আইদার 0 হবে অথবা 5 হবে। শেষ ডিজিট আইদার 0 হবে অথবা 5 হবে। প্রবলেম হচ্ছে তুমি যদি শেষ ডিজিটকে 5 নাও, তাহলে সেটা জীবনে কোনো দিন 8 দ্বারা ডিভিজিবল নয়। শেষ ডিজিটকে তুমি যদি 5 নাও, তাহলে সেটা জিন্দিগিতে কোনো দিন 8 দ্বারা ডিভিজিবল হবে না। তার কারণ 8 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য, ঠিক আছে, 8 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য এই লাস্টের ডিজিটটাকে জোড় সংখ্যা হতে হয়। ঠিক আছে, যে কোনো জোড় সংখ্যা নাও এবং চেক করতে পারো সেটা 8 দ্বারা ডিভিজিবল হতেও পারে। ঠিক আছে, যা খুশি বসিয়ে দিলে হবে না, হতেও পারে, কিন্তু 5 7 9 এগুলো দ্বারা 3 এগুলো কিন্তু 8-এর নামতা পড়লে আসে না, সেই জন্য লাস্টে এগুলো থাকলে 8 দ্বারা ডিভিজিবল হয় না। তার মানে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এখানে যে ডলার হবে সেটার অ্যান্সার আমাদের 0 আসবে। তাহলে তো এখানে উত্তর বেরিয়ে গেল। একটার যদি 0 হয়, একটার যদি ভ্যালু 0 হয়, তাহলে আরেকটা ভ্যালু যাই হোক না কেন গুণ করলে তো 0ই আসবে। তো এইটার যে অ্যান্সার আসবে সেটা আমাদের 0 আসবে। পয়েন্ট টু বি নোটেড, এইটার যে অ্যান্সার আসবে আমি যেটা বার করতে বলেছিলাম তার কী আসবে? 0 আসবে। এখন যদি আমি আরেকটা বার করতে বলি তোমাদেরকে, আমি যদি বলি
যে প্লাস এইটা, ঠিক আছে, এইটার ভ্যালু বার করো, ম্যাক্সিমাম ভ্যালু বার করো, সব ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু বার করো, ঠিক আছে। তো কী করবে দেখো, এটা তো আমার বেরিয়ে গেছে, এইটুকু করলেই হয়ে গেল, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এখন জিরো তো আসবেই, দেখো এই যে বলেছে যে হ্যাশট্যাগ অ্যান্ড ডলার, তো লাস্টে 2 তো আসতে পারে না, এইটার যে প্রশ্ন সেই অনুযায়ী এই অপশান কেটে যাবে, এই অপশানটাও কেটে যাবে, ঠিক আছে, জিরোই আসতে পারে। তো সি আর ডি এই দুটোতে জিরো আছে লাস্টে, তার মানে ডলার লাস্টে আছে, মানে এই দুটো জিরো আসবে, তো জিরো আসতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। তো সি হবে না ডি হবে, একবার দেখে নেওয়া যাক। দেখো আমরা যদি এখানে 2 বসে, এই যে 2 বসে, মানে এটা তো জিরো আসবে, একটু কনফার্ম হয়ে গেছে, এটা তো জিরো আসবে কনফার্ম। এইটার জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে 320 হচ্ছে লাস্টে, এই 3টে ডিজিট কী হচ্ছে 320, আর 320কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়, তার মানে ডি অ্যান্সার হতে পারে। কিন্তু 0 হলে এখানে যদি আমরা 300 করি, তাহলে কি 8 দ্বারা ডিভিজেবল হবে, একবার দেখে নেওয়া যাক, ঠিক আছে। এটা কাটো, 4 দিয়ে কাটতে পারো 4 দিয়ে, ঠিক আছে, 4 দুগুণে 8, 4 7 28, 4 5, দেখতে পাচ্ছ 75কে 2 দিয়ে যায় না, তার মানে এই কোশ্চেনের উত্তর সি হতে পারে না, তাহলে এই কোশ্চেনের উত্তর কী হবে, ডি হবে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কী হবে, ডি হবে, অর্থাৎ এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন দেখো একটা জিনিস বলি, এবার আমার প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের বলেছে যে ম্যাক্সিমাম ভ্যালু গুণ করলে কী হবে, দেখো ম্যাক্সিমাম ভ্যালু এখানে কী কী আসতে পারে সেটাকে আমাকে বার করতে হবে। আমরা এটা জেনে গেছি যে ডলারের যে মান হবে সেটা আমাদের 0ই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার এই জায়গায় মিনিমাম ভ্যালু 2ই আসতে পারে, ঠিক আছে, কারণ 332 হলে আমরা 8 দ্বারা ডিভিজেবল হবে। কিন্তু আমরা যদি এই জায়গায় 2-এর জায়গায় 3 নেই, তাহলে কি হবে 330 যদি নেই, অর্থাৎ এই যে হ্যাশট্যাগের ভ্যালু যদি 3 নেই, তাহলে কি আসবে না, দেখতে পাচ্ছি। হ্যাশট্যাগের ভ্যালু যদি আমরা 4 নেই, তাহলে কি আসবে, দেখতে পাচ্ছি আসবে না, ঠিক আছে, 20 আসছে, সো আসবে না। হ্যাশট্যাগের ভ্যালু যদি আমরা নেই 5 নেই, তাহলে কি আসবে না। কিন্তু হ্যাশট্যাগের ভ্যালু আমরা যেই 306 নেবো, মানে এটা যদি আমরা হ্যাশট্যাগের ভ্যালু নেই, ঠিক আছে, এটা যদি আমরা হ্যাশট্যাগের ভ্যালু নেই, আমরা ইজিলি দেখতে পাচ্ছি 360, মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমাদের 8 দ্বারা ডিভিজেবল। করে দেখে নাও, 8 4 32, 40 হচ্ছে, 8 5 40, 45 হচ্ছে এর ভাগফল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার এই যে হ্যাশট্যাগের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 6 আর মিনিমাম ভ্যালু হতে পারে 2। তো এই জায়গায় লিখে দাও যে ম্যাক্সিমাম ভ্যালু 6 আর 0 হতে পারে, মিনিমাম ভ্যালু 2 আর 0 হতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু 6 আর 0 হতে পারে, মিনিমাম ভ্যালু 2 আর 0 হতে পারে। ওকে, এবার আমাদের প্রশ্নে কি বলেছে, এইটা এখানে দেখো, এটা যদি 6 হয় আর এটা যদি 0 হয়, এখানে ইকুয়াল টু করলে আমাদের 0ই আসবে, তো এইটার ভ্যালু 0ই দেবে, কিন্তু এইটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। মিনিমাম করলে এটা হতো 2, ম্যাক্সিমাম হলে এটা হবে 6 + 0 মানে 6 হবে, ঠিক আছে। তো এর ম্যাক্সিমাম ভ্যালু যদি বলে তাহলে কিন্তু 6 অ্যান্সার হবে, মিনিমাম ভ্যালু বললে অ্যান্সার হবে 2, কারণ 2 + 0 মানে 2 অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চল পরের প্রশ্ন। বলছে দ্য লিস্ট নাম্বার কনসিস্টিং অফ 5 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই এত ইজ এক্স, হোয়াট ইজ দ্য সাম অফ এক্স, মানে একটা নাম্বার আছে যেটা হচ্ছে এক্স, এবং এটা হচ্ছে 5 ডিজিট নাম্বার, 5 ডিজিটের সংখ্যা, 5 ডিজিট নাম্বার, ঠিক আছে, এবং এই নাম্বারটা 97 দ্বারা কমপ্লিটলি ডিভিজেবল। তাহলে এক্সের যে 5টা ডিজিট আছে সেই ডিজিটগুলো যোগফল কত, এটা তোমাকে বার করতে বলেছে। এটা এলবি সিবিটি 2তে পড়া প্রশ্ন। দেখো 97-এর যে ডিভিজিবিলিটি রুল আছে সেটা হচ্ছে, সব কিছুই ডিভিজিবিলিটি রুল পাওয়া যায়। 97-এর যে ডিভিজিবিলিটি রুল আছে সেটা হচ্ছে লাস্ট যে ডিজিট তাকে তুমি গুণ করবে 29 দিয়ে, এবং বাকিটার সাথে এটার কী নেবে, তুমি ডিফারেন্স নেবে। যদি এই ডিফারেন্সটা 97 দ্বারা ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা 97 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম। ডিফারেন্স মানে কিন্তু ডিফারেন্স, যদি বলে 5 আর 7-এর ডিফারেন্স কত, তুমি বলবে 2, যদি বলে 7 আর 5-এর ডিফারেন্স কত, তুমি বলবে 2, -2 +2 এসব কিছু বলবে না, ঠিক আছে, বোঝাতে পারলাম ব্যাপারটা কী বলছি আমি। আচ্ছা, এবার এসো এই অঙ্কটাতে এসো। তো এই অঙ্কটা আমরা নর্মালি করব, ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা কোনো এইসব ট্রিক ইউজ করবো না, মাথা খারাপ হয়ে যাবে, অঙ্কটা নর্মালি করব। তো 1-এর পরে 4টে শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা, ঠিক আছে, একে আমরা 97 দিয়ে জাস্ট ভাগ করে নেবো। তো এই অঙ্কগুলোকে এইভাবেই করবে, কোনো ট্রিক ইউজ করতে দেবে না, দ্রুত হবে, ঠিক আছে। 97, তো 3 0, ঠিক আছে, 0 নামবে একটা, আচ্ছা 0 কেন নামলো, একটা 0 নামার পর যদি না যায় তাহলে একটা 0 নামাতে গেলে এখানে 0 নামাতে, একসঙ্গে দুটোকে নাম করা যায় না, ঠিক আছে। তো 0 গেল, এখানে আমাদের কী হবে, 3 দিয়ে যাবে, তো 7 3 21, 1 হাত থাকলো 2, 3 নং 27, 27 আর 2 হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কত হচ্ছে 9,
ঠিক আছে। তো তুমি দেখতে পাচ্ছ 9 এখানে কি হচ্ছে, বাকি থেকে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। যদি 9 না থাকতো তাহলে উত্তরটা মিলে যেত, ভাগ মিলে যেত। কিন্তু যদি আমরা এর থেকে 9কে বিয়োগ করে দিই তাহলে তো এটা আর 5 ডিজিট থাকবে না, এটা 4 ডিজিট হয়ে যাবে, কারণ এটাই তো সবথেকে ছোটো 5 ডিজিট, এর থেকে আর ছোটো 5 ডিজিট হয়ই না। এবার আমরা তাহলে এই কনসেপ্ট আমরা ইউজ করবো না, এখানে বলেছে সবথেকে ছোটো 5 ডিজিটই হতে হবে। তার জন্য কী করবো, দেখো এটা যদি 9 না হয়ে, পয়েন্ট টু বি নোটেড, এটা যদি 9 না হয়ে যদি এটা 97 হতো, এটা যদি 9 না হয়ে 97 হতো তাহলে তো উত্তর মিলে যেত, তাই না? তাহলে 9কে 97 করার জন্য কত এখানে এক্সট্রা আমাকে অ্যাড করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কত আমাকে অ্যাড করতে হবে, আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে 88 অ্যাড করতে হবে। আমি যদি এখানে 88 অ্যাড করি তাহলে এটা 97 হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা বেসিক্যালি এর সঙ্গে 88 এক্সট্রা আছে, তার মানে 10088, এইটা হচ্ছে বেসিক্যালি সংখ্যা। এই সংখ্যাটা কত, 10088। এটা অ্যাকচুয়ালি 1000 নয়, এটা হচ্ছে 10088, মানে এর সঙ্গে 88 আমাকে কী করতে হবে, প্লাস করতে হবে। এখানে 88 প্লাস করা মানে এই জায়গাতে তখন 88 অটোমেটিক প্লাস হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক প্লাস হয়ে যাবে। আর প্লাস হয়ে গেলেই এটা 97 পরিণত হবে, তখন 97 1কে 97 বলে আমরা ল্যাচ তুলে কাটতে পারবো, তাই না? আমার সব হনুমানের দল, যাই হোক চলো জাস্ট আড্ডা মারছি। ল্যাচ তুলে আমরা কাটতে পারবো। তাও এখানে কী হবে, 188 ডিসিপ্লিন, মানে 188 নয়, 10,088, এইটা আমাদের অ্যান্সার। এখন এটা অ্যান্সার নয়, এখানে যোগফল চেয়েছি, তো 8 8 16 এর 17 ডিসিপ্লিনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা অঙ্ক তোমাদের জন্য দিচ্ছি, তোমরা করো এই ডিভিজিবিলিটি অফ 97-এর ওপরে। চলো পরের অঙ্ক, সিম্পল অঙ্ক, নিচের কোণটি 97 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। যোগ সব কি ভাগ করে করে দেখবে, উচিত নয়। এক্ষেত্রে আমরা ট্রিক ইউজ করবো। ট্রিক কী বললাম, লাস্ট যে ডিজিট আছে তার সঙ্গে 29 গুণ করো এবং বাকিটার সাথে ওটা ডিফারেন্স নাও, ঠিক আছে। বাকিটার সাথে কী করো, ওটা ডিফারেন্স নাও। যদি এই ডিফারেন্স তোমাদের 97 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা পুরোটাই, এই পুরো সংখ্যাটাই 97 দ্বারা বিভাজ্য। তো প্রথম সংখ্যাটা কী বলেছে, 4365, ঠিক আছে। লাস্ট ডিজিট কোনটা, 5, তো 5 × 29 করলে কত হয় আমাদের, 5 নং 45-এ 5, আর থাকলো 4, 5 2 10 আর 4 14। এবার আমরা কী করব, এই যে 436 আছে আর এখানে যেটা বেরোলো অর্থাৎ 145, তার মধ্যে আমরা কী করব, ডিফারেন্স নেব। তো 436 আর 145-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমাদের 1, 4 কয় দাও 13, আমরা দেখতে পাচ্ছি 9 দাও 13, হাতে 1 আর 1 2, মানে 2, 291 কি 97 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 97 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যদি আমরা করি, হয়ে যাচ্ছে, 3 দিয়ে করলেই হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার দাঁড়াবে এখানে। এবার এই অপশানটা লাস্টেও থাকতে পারে, এটাকে একবার চেক করে দেখিয়ে দিই তোমাদের কেন ওটা হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 5365, ঠিক আছে, 5 আছে। তো এর সঙ্গে আমরা যদি 29 গুণ করি, আবার আমরা কী পাবো, এখানে আমরা পেয়ে যাবো 145। এই 145 আর এইটার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, দেখো 1, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে তোমাদের 2 মানে 3, 391। 391কে কি ভাগ করলে যায়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 391কে 97 দ্বারা ভাগ করলে যাবে না। তো দিস উইল নট বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে বাকিগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো একবার, জাস্ট প্র্যাকটিসের জন্য, যেগুলো অ্যান্সার হবে না এইটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তোমাদের জন্য আমি জাস্ট দিয়েছিলাম, পরীক্ষায় বলতে পারে কালকে যদি এইটা দিয়ে বলে তখন অসুবিধা পড়ে যাবে, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্নে যাব। চলো, এটা আমার দেওয়া প্রশ্ন, নিজেরা ট্রাই করো। নিচের কোনটি 92 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দেখো 92 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটাকে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতে হবে আর 23 দ্বারা বিভাজ্য হতে হবে 92 দ্বারা বিভাজ্য হতে গেলে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। এখন তুমি দেখতে পাচ্ছ যে 4 দ্বারা ডিভিজিবিলিটি নিয়ম কি, লাস্ট দুটো ডিজিটকে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু তোমাদের 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই যে এটা কিন্তু তোমাদের 4 দ্বারা বিভাজ্য, আশা করি বোঝাতে পারছি। এটা কিন্তু তোমাদের 4 দ্বারা বিভাজ্য, ওকে। এই যে 68, এটা কি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য কি না, এটা 4 দ্বারা বিভাজ্য নয়। বাকি এটাও 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য, লাস্ট দুটো ডিজিট। তো এটা তো আমাদের অপশান হতে পারে না, ঠিক আছে। এখন এই দুটোকে চেক আমাকে করতে হবে, ঠিক আছে। এবার দেখো 23-এর ডিভিজিবিলিটি যদি কেউ না জানো, বলে দিচ্ছি। 23-এর ডিভিজিবিলিটি নিয়ম হচ্ছে, 23-এর যে ডিভিজিবিলিটি আছে তার নিয়ম হচ্ছে, যদি তুমি লাস্ট ডিজিট যেটা আছে তাকে তুমি 7 দিয়ে গুণ করো আর বাকি যে ডিজিটগুলো পড়ে আছে তার সঙ্গে একে যোগ করো, এই যোগফলটা যদি 23 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, আশা করি বোঝাতে পারছি, ওকে।
তো এখানে তুমি দেখতে পাচ্ছ লাস্ট যে ডিজিট আছে সেটা হচ্ছে 0, পয়েন্ট টু বি নোটেড। লাস্ট যে ডিজিট আছে সেটা হচ্ছে 0। তো 0-র সঙ্গে যদি 7 গুণ করো 0 আসবে। তো 8142 হচ্ছে বাকি ডিজিট, এর সঙ্গে 0 যোগ করলে এটাই আসে। একে তুমি 23 দিয়ে ভাগ করে দেখো এটা অ্যান্সার হচ্ছে কি না, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো 23 দিয়ে যদি করি 23 2 23 3, ঠিক আছে, 3 3 9, 3 2 6, কারণ 4 দিয়ে গেলে বেশি হয়ে যাবে। তো এখানে আমাদের হচ্ছে কত, 11 মানে 2, 6 1 7 মানে হচ্ছে 1। তারপরে এখানে হচ্ছে নাবছে কত আমাদের 4 নাবছে। ঠিক আছে, তো 4 6 6 3 18, বেশি হয়ে যাবে, 5 দিয়ে করো, 5 3 15, 115 হয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 9, 1 1 2 92, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে, 4 দিয়ে গেলে 92 হচ্ছে, এটা আমাদের অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে না, হবে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর একটা আছে, সেটাকে আমরা করে দেখি। ঠিক আছে, অনেক সময় বোথ থাকে অ্যান্সারে। ঠিক আছে, এটা তো আমার তৈরি করা, অনেক সময় আমি দুটোই কারেক্ট অ্যান্সার দিয়ে দিই ইচ্ছা করে তোমাদের চেক করার জন্য, ব্যাসার কিছু না। এটা যদি করি 48116, ঠিক আছে, একে তুমি কি করো, এটা তো 16 আছে, তোমার 4 দিয়ে তো যাবে, এখন দেখার দরকার যেটা 23 দিয়ে যায় কিনা। লাস্ট ডিজিট কী আছে 6, 6কে তুমি 7 দিয়ে যোগ গুণ করলে কত হচ্ছে 42। তো লাস্ট ডিজিটটা ছেড়ে দিয়ে, এটাকে ছেড়ে দিয়ে বাকি যেটা আছে মানে 4811, তার সঙ্গে তুমি 42কে যোগ করে দাও। 2 আর 1 3, 4 আর 1 5, 4 8, এটাকে তুমি 23 দিয়ে ভাগ করে দেখো যে এটা যাচ্ছে কি না, তাহলে এই সংখ্যাটা 23 দ্বারা যাচ্ছে। তো 48 আছে, ঠিক আছে, তো আমাদের 2 দিয়ে যাবে 46। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 5, যাচ্ছে না মানে 0, আবার হচ্ছে 3 নামবে। তো আমরা জাস্ট এ মিনিট, কী হলো, তো 3 নামবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 আছে, ও সরি, এটা তো 25 হলো, জাস্ট মিনিট, হোয়াট আই হ্যাভ ডান, হতা হয় ऐसा, লাইক, কিন্তু তোমরা পরীক্ষার সময় করো না। তো 25, তার মানে এখানে 23 নামবে, তারপর দেখতে পাচ্ছ আবার 23, তার মানে এটা 11, সো এটাও অলসো কাটা যাবে, তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে, বোথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে বোথ বি অ্যান্ড ডি উইল বি কারেক্ট, বোথ বি অ্যান্ড ডি, এটাকে কিন্তু করা যায়, এটাও আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, এই দুটোই আমাদের কারেক্ট অ্যান্সার। তা দেখো কত সহজে আমরা কিন্তু চেক করতে পারি, ছোটো করে নিলাম, করে করলাম, ইজি হয়ে গেল। ঠিক আছে, কতক্ষণ টাইম লাগছে, হয়তো 3-4 মিনিট টাইম লেগে যাচ্ছে, এটা আমি করাচ্ছি তাই, আমি একটু এক্সপ্লেন করে করাচ্ছি, তোমরা পরীক্ষার সময় আরও স্পিডে করতে পারবে। ঠিক আছে, তবে এই ধরনের অঙ্কগুলো করতে মনে রাখবে 1 মিনিটের মধ্যে হওয়ানো উচিত, যদি 20-30 সেকেন্ডের মধ্যে নাও হয়, চেষ্টা করো এগুলোকে অন্তত 40-50 সেকেন্ডের মধ্যে করা, মানে 1 মিনিটের মধ্যে ডেফিনেটলি, 1 মিনিটের বেশি নিও না যেন। এবার তোমরা বলে স্যার বলা সহজ করা কঠিন, ডেফিনেটলি বলা সহজ করা কঠিন, এই জন্যই তো আমি প্র্যাকটিস শব্দটাকে বলি। যদি বলা সহজ করা কঠিন না হতো তাহলে তো প্র্যাকটিস কথাটাই আমি বলতাম না। ঠিক আছে, প্র্যাকটিস তোমাকে করতেই হবে, প্র্যাকটিস করে কমিয়ে আনতেই হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্নে যাবো আমরা। পরের প্রশ্ন, 4টি পরপর ক্রমিক সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য। দেখো পরপর 4টে ক্রমিক সংখ্যার গুণফল, ঠিক আছে, অলওয়েজ কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য হয়, 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, এটা বিস্ময়সূচক চিহ্ন নয়, এটাকে অঙ্কে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন বলা হয়। ঠিক আছে, 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য হয়। 4 ফ্যাক্টোরিয়াল বলতে কী বোঝায়, 4 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 4 × 3 × 2 × 1, অর্থাৎ এটাকে পিছনের সংখ্যা অনুযায়ী গুণ করে যাও যতক্ষণ পর্যন্ত না 1 আসে। 5 ফ্যাক্টোরিয়াল বলতে কী বোঝায়, 5 × 4 × 3 × 2 × 1। 6 বলতে কী বোঝায়, 6 × 5 × 4 × 3 × 2 × 1। তো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই লোয়ার ডিজিটগুলোকে গুণ করে যাওয়া সেই ডিজিটের সাথে যতক্ষণ না 1 আসে। তো এটাকে গুণ করলে আমরা কী পাচ্ছি, এটাকে গুণ করলে আমরা 24 পাচ্ছি, তো কারেক্ট অ্যান্সার উইল বি 24 হেয়ার। ঠিক আছে, মনে রাখবে 4 ডিজিট 4টে পরপর ক্রমিক সংখ্যার গুণফল কিন্তু সবসময়ের জন্য 24 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, 9 ডিজিটের একটা সংখ্যা আছে, যেটা হচ্ছে এইটা 3 2 x 4 1 1 4 y2, এবং এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটাকে 8 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য। এবার বলতে চাইছে যে ওয়াই এর মান সর্বনিম্ন কত হতে পারে, এটা মানে হচ্ছে সর্বনিম্ন, স্মলেস্ট, সর্বনিম্ন সম্ভাবনাময় ভ্যালু কী হতে পারে ওয়াই এর, যার জন্য এইটার ভ্যালু কত হবে।
অর্থাৎ এখানে আমি যখন বসাবো তখন ওয়াইয়ের সর্বকনিষ্ঠ মানটাকে বসাবো, বসিয়ে আমাকে এইটার ভ্যালু বার করে উত্তরটাকে করতে হবে। বুঝতে পারলাম? এই সংখ্যাটা একটা 9 ডিজিটের সংখ্যা, যেটা 88 দ্বারা বিভাজ্য। তো এখানে ওয়াইয়ের সর্বনিম্ন মান কত হতে পারে এবং সেই মানটাকে এখানে বসলে আমার অ্যান্সার আসবে। হয়েছে ক্লিয়ার? চলো এটা করা যাক। তো কী করবো আমরা? 8-এর ডিভিজিবিলিটি রুল চেক করব। দেখো আমরা যদি ওয়াইয়ের মান কী কী নিতে পারি, ঠিক আছে? ওয়াইয়ের মান আমরা 0 নিতে পারি, ঠিক আছে? ওয়াইয়ের মান আমরা 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, এগুলো নিয়ে আগে দেখি। তো এই 0 নেই, তাহলে হচ্ছে এটা 402, যেটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল নয়, কারণ 8 5 40, 2 অবশিষ্ট থেকে যাবে, ঠিক আছে? 12, দেখো 8 5 40, 12 অবশিষ্ট থাকছে। যদি 2 নেই ওয়াইয়ের মান, তাহলে 22 অবশিষ্ট থাকছে। যদি 3 নেই, দেখতে পাচ্ছ 8 5 40, 32 হচ্ছে, 8 4 32, তার মানে এইটা আমাদের খাটছে, অর্থাৎ ওয়াইয়ের মান এখানে 3 হতে পারে, ঠিক আছে? ওয়াইয়ের মান কত হতে পারে? 3। ওকে, এটা এখান থেকে বেরিয়ে গেল। আরও আসতে পারতো, তো আমি আর নেইনি, তার আগেই অ্যান্সার মিলে গেল। এবার দেখো আমরা কী করবো, এবার 11 ডিভিজিবিলিটি চেক করবো। নিয়ম কি? 11 ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি? প্রথমে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো আর জোড় স্থানীয় সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স খুঁজবো। জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যা, ঠিক আছে? এদের মধ্যে কী হবে? ডিফারেন্স খুঁজবো। মনে রাখবে মাইনাস করছি না, ডিফারেন্স নিচ্ছি। ডিফারেন্স আর মাইনাসের মধ্যে একটু পার্থক্য আছে, আমি তো অনেকবার বলেছি, ঠিক আছে? ভাবনায় পার্থক্য আছে। তো বেসিক্যালি কি, এখানে জোড় স্থানীয় সংখ্যাগুলো কোনটা, আগে বিজোড়টা দেখি। বিজোড় স্থানীয় সংখ্যাগুলো কোনটা? এটা 1 নম্বর স্থানে বসে আছে, একটা ছেড়ে ছেড়ে করবে, তাহলে 4 আর 2 হচ্ছে 6, ঠিক আছে? 6 আর 1 হচ্ছে 7, 7 আর এক্স, 7-এর সঙ্গে তো এক্স যোগ হয় না, তো 7 প্লাস এক্স প্লাস এখানে আছে কত? 3, ঠিক আছে? তো 7 প্লাস এক্স প্লাস 3 মানে কত? 10 প্লাস এক্স, ঠিক আছে? 7 প্লাস এক্স প্লাস 10 মানে 7 প্লাস 3 প্লাস এক্স, তোমার 10 প্লাস এক্স। তো বিজোড় স্থানীয় সংখ্যাগুলো কী হলো? এখানে 10 প্লাস এক্স হলো। এবার জোড় স্থানীয় সংখ্যাগুলো কী কী? এই হচ্ছে ওয়াই, ওয়াইয়ের সঙ্গে 1 তো হয় না, তো ওয়াইটাকে আমি মাথায় রাখলাম। তো 1, 4 আর 1 5, 5, ঠিক আছে? 5 আর 2 হচ্ছে আমার 7, ও ওয়াইয়ের তো মান আমি জানি 3, 7 আর 3 হচ্ছে 10। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি জোড় স্থানীয় সংখ্যা কী আসছে? 10। এর আমি কি বলেছি? এদের ডিফারেন্স, এই যে যেটা ডিফারেন্স আসবে, ঠিক আছে, সেইটা আইদার 0 আসতে হবে, অথবা 11 আসতে হবে, অথবা 11-এর কোনো মাল্টিপিল আসতে হবে, তবে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ডিভিজেবল হবে। এদের মধ্যে ডিফারেন্স 0 আসতে হবে, এটা হচ্ছে ফার্স্ট চয়েস আমার। তো 0 আসার জন্য কী করবো? এক্সের মান আমি 0 করে দেবো। এক্সের মান যেই 0 করবো, তখন 10 প্লাস 0 মানে 10 হবে, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 10 10 কেটে যাবে, মানে 0 চলে আসবে, ঠিক আছে? তার মানে আমরা এটা বুঝলাম যে এক্সের যে ভ্যালু, সেটা আমাদের কত আসছে? 0 আসছে। এক্সের যে ভ্যালু কত আসছে আমাদের? 0 আসছে, ঠিক আছে? এবার তুমি এখানে মানটা বসাও। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 4x মাইনাস ওয়াই, ঠিক আছে? তো 4x মাইনাস এক্সের মান তো আমার এখানে 0, মাইনাস 3, তার মানে এখানে ভ্যালু কী আসবে? 3। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের লাস্ট অঙ্ক ছিল আজকের। এছাড়াও ডিভিজিবিলিটির ক্ষেত্রে HCF LCM এর যে চ্যাপ্টার আছে, তাতে ডিভিজিবিলিটির প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে? তো নেক্সট দিন আমি তোমাদের HCF LCM স্টার্ট করব এবং সেখানে তোমাদের ডিভিজিবিলিটি করাবো, ঠিক আছে? তো মাথা রাখবে লসাগু গসাগু থেকে প্রচুর প্রশ্ন এসছে, সেগুলো তোমাদের কিন্তু সব করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।